আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমি মমতাজ, সহকারী শিক্ষক, কবিলতম হাজরা স্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি এবং বংশগতি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমে আসো, জীবের বৃদ্ধি এবং বংশগতি হচ্ছে কোষের মাধ্যমে। তাহলে কোষটা কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। এই কোষগুলো বিভাজিত হয়ে জীবদেহের গঠন এবং বৃদ্ধি এবং বংশগতি সম্পন্ন হয়। শিক্ষার্থীরা, তাহলে আমি যে শব্দ উচ্চারণ করেছি কোষ বিভাজন, কোষ বিভাজনটা হচ্ছে যে প্রক্রিয়ার দ্বারা এককোষী জীবগুলো একটি থেকে দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয়ে নতুন একটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকেই বলা হয় কোষ বিভাজন। অর্থাৎ এখানে কোষগুলো বিভাজিত হচ্ছে, একটি থেকে দুটি থেকে চারটিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমাদের আরেকবার বুঝিয়ে বলছি। কোষ বিভাজন, কোষ বিভাজনটা হচ্ছে প্রতিটি জীবের দেহ যে কোষ দিয়ে গঠিত, এই কোষগুলো বিভাজিত হচ্ছে কিভাবে? একটি থেকে দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয়ে যে প্রক্রিয়ার দ্বারা বিভক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে কোষ বিভাজন। অর্থাৎ যে পদ্ধতিতে মাতৃকোষটা বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে তাকেই বলা হয় কোষ বিভাজন। এই কোষ বিভাজনটা জীবদেহে তিন ধরনের দেখা যায়। এই তিন ধরনেরগুলো কি কি? এক নম্বর হচ্ছে অ্যামাইটোসিস, তারপর দুই নম্বর হচ্ছে মাইটোসিস এবং তিন নম্বর হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াগুলো হচ্ছে যে এককোষী জীব হচ্ছে কোনগুলো? যেগুলো ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট, অ্যামিবা, এগুলো হচ্ছে এককোষী জীব। এই এককোষী জীবের বৃদ্ধিটা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে। আর মাইটোসিস হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণীদের দেহগুলো, উদ্ভিদ এবং প্রাণীর দেহগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দেহের গঠন বৃদ্ধি হচ্ছে। তাহলে এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কি ধরনের? এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন ক্রোমোজোম বিশিষ্ট সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করছে, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনটি আবার পাঁচটি প্রক্রিয়াতে, মাইটোসিস কোষ বিভাজনে পাঁচটি ধাপে সম্পন্ন হয়। এই পাঁচটি ধাপগুলো হচ্ছে প্রোফেজ, দুই নম্বর হচ্ছে প্রোমেটাফেজ, তিন নম্বর হচ্ছে মেটাফেজ, শিক্ষার্থীরা, তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি পাঁচটি ধাপে সম্পন্ন হচ্ছে। এক নম্বর হচ্ছে প্রোফেজ, দুই নম্বর প্রোমেটাফেজ, তিন নম্বর হচ্ছে মেটাফেজ, চার নম্বর হচ্ছে অ্যানাফেজ এবং পাঁচ নম্বর হচ্ছে টেলোফেজ। শিক্ষার্থীরা, এই পাঁচ ধাপে মাইটোসিস কোষ বিভাজনটা সম্পন্ন হচ্ছে। এখানে মাইটোসিস কোষ বিভাজনটা আবার দুটি পর্যায়ে সম্পন্ন হচ্ছে। অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়াটি দুটি পর্যায়ে বিভাজিত হচ্ছে, দুটি পর্যায়ে সম্পন্ন হচ্ছে। একটি হচ্ছে এটি নিউক্লিয়াসের মাধ্যমে বিভাজিত হয় এবং অন্যটি হচ্ছে এর যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। প্রথমে যেটা বলেছি, নিউক্লিয়াসের মাধ্যমে যে বিভাজন, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, এবং যেটা সাইটোপ্লাজমের মাধ্যমে বিভাজিত হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। শিক্ষার্থীরা, এখন এই মাইটোসিসের যে পাঁচটি ধাপ রয়েছে, এই পাঁচটি ধাপের মধ্যে কোনো ধাপ আছে যেগুলো দীর্ঘস্থায়ী এবং কিছু ধাপ আছে যেগুলো স্বল্পস্থায়ী। শিক্ষার্থীরা, এখানে সবচেয়ে দীর্ঘস্থায়ী যে ধাপটি আছে সেটা হচ্ছে প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপটি হচ্ছে এই সবগুলো পাঁচটি ধাপের মধ্যে দীর্ঘস্থায়ী একটা ধাপ। এই ধাপটি কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা আমি তোমাদের বইয়ে যে চিত্র আছে সেখান থেকে আমি তোমাদেরকে এটা বিশ্লেষণ করে দেখাচ্ছি। শিক্ষার্থীরা, এই বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপ যে প্রোফেজ,
সেই প্রোফেজ ধাপটি কিভাবে সম্পন্ন হচ্ছে সেটাই এখন বর্ণনা দিচ্ছি তোমাদেরকে। এই প্রোফেজ ধাপে আমাদের কি কি ঘটনা ঘটতেছে সেটা একটু বলছি। এই প্রোফেজ ধাপটি হচ্ছে মাইটোসিসের প্রথম একটা পর্যায়। এই ধাপে কোষের যে নিউক্লিয়াস থাকবে সেটা আকারে বড় হবে। কোষের নিউক্লিয়াসটা হবে কি আকারে অনেক বড়। এটা হচ্ছে একটা মাতৃকোষের ছবি। এই মাতৃকোষে দেখো ভেতরে নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের আকারটা এই ধাপে অর্থাৎ প্রোফেজ ধাপে আকারে অনেক বড় হবে এবং ক্রোমোজোম থেকে পানিগুলো হ্রাস পেতে থাকে। এখানে যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোম থেকে পানিগুলো হ্রাস পেতে থাকে এবং পানি যে বিভাজন হচ্ছে, পানি যে হ্রাস পাচ্ছে, সেই পানি বিভাজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো একটা অংশের সৃষ্টি হচ্ছে। আবার বলছি শিক্ষার্থীরা, পানি এখানে যে বিভাজন হচ্ছে, পানি বিভাজনের ফলে নিউক্লিয়ার জালিকাটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো একটা অংশের সৃষ্টি হবে। ফলে এই ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত এবং মোটা হয়ে, ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে যাবে এবং মোটা হয়ে খাটো হতে শুরু করলে এদের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আমরা দেখতে পাবো, দেখাটা সম্ভব হবে। এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রিমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকাতে সংখ্যা গণনা করা যায় না। এই অবস্থায় প্রোফেজ ধাপটি শেষ হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ছবিতে এখানে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা মাতৃকোষের ছবি। এই মাতৃকোষ থেকে প্রথম অবস্থা দেখা যাচ্ছে এটা উদ্ভিদ কোষের জন্য, এবং শেষ অবস্থাটা দেখো এখানে বিলুপ্তপ্রায় নিউক্লিয়াসগুলো দেখা যাচ্ছে এবং সেন্ট্রোমিয়ারটা দেখা যাচ্ছে। এবং একই রকমভাবে প্রাণী কোষের জন্য প্রথম অবস্থাটা দেখো, এখানে নিউক্লিয়াসটা যে বলেছি যে পানি বিভাজনের ফলে এখানে নিউক্লিয়াসটা আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে পানিটা হ্রাস পেতে থাকে। এইটা হচ্ছে নিউক্লিয়াসের প্রথম অবস্থা, প্রাণী কোষের প্রোফেজ ধাপের প্রথম অবস্থা, এবং এটি হচ্ছে শেষ অবস্থা। এখানে ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকাতে সংখ্যা গণনা করা যায় না এবং এই অবস্থায় প্রোফেজ ধাপটা শেষ হচ্ছে। এটা হচ্ছে প্রোফেজের শেষ অবস্থা। তাহলে শিক্ষার্থীরা, এই ধাপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে নিউক্লিয়াসটা আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেয়ে সেখানে ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকাতে সংখ্যাগুলো গণনা করা যায় না এবং এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করছে, দুটি ক্রোমাটিড উৎপন্ন করে এবং প্রোফেজ পর্যায় শেষ হয়। শিক্ষার্থীরা, সব মিওসিস যে কোষ বিভাজন প্রক্রিয়াটি সেটি হচ্ছে এখানে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে যায়। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষ কোষ বিভাজনে মাতৃকোষের যে নিউক্লিয়াস থাকবে সেটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। অর্থাৎ আরেকবার বলছি শিক্ষার্থীরা, দেখো মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এখানে মাতৃকোষের যে নিউক্লিয়াস থাকবে সেই নিউক্লিয়াসটি বিভাজিত হচ্ছে পরপর দুইবার, কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। মিওসিস প্রক্রিয়াটিকে, মিওসিস কোষ বিভাজনটিকে হ্রাসমূলক বিভাজন বলা হয়, কারণ এই বিভাজনে মাতৃকোষের যে নিউক্লিয়াসটি আছে পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, অর্থাৎ অপত্য কোষে যে ক্রোমোজোম সংখ্যা থাকবে সেটি মাতৃকোষের অর্ধেক হয়। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যাগুলোর যে অর্ধেক হ্রাস পায়, সেজন্য মিওসিস কোষ বিভাজনটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। শিক্ষার্থীরা, আরেকবার বলছি, মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। কারণ কি? কারণ এই বিভাজনে মাতৃকোষের যে নিউক্লিয়াসটি আছে সেটি পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজনটা ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যাটি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এর ফলে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যাটি অর্ধেক হ্রাস পাওয়ার কারণে এই মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচনা থেকে আমরা কোষ কি, কোষ বিভাজন কাকে বলে, জীবদেহে কত ধরনের কোষ বিভাজন ঘটে সেগুলো কি কি, এবং অ্যামাটোসিস কাকে বলে, মাইটোসিস বিভাজনটি কাকে বলে, মিওসিস কোষ বিভাজন কাকে বলে, এবং মাইটোসিস কোষ বিভাজনের যে দুটি পর্যায় আছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, এই দুটো পর্যায়টি কিভাবে হচ্ছে, এবং মাইটোসিস কোষ বিভাজনে যে 5টি ধাপ আছে সেই ধাপগুলো কি কি, এবং ধাপগুলো থেকে প্রোফেজ ধাপটি যে দীর্ঘস্থায়ী একটা পর্যায়, দীর্ঘস্থায়ী ধাপ, সেটার চিত্রসহ বর্ণনা আজকের আলোচনা থেকে আমরা
শিখতে পারলাম। শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে এগুলো অনুশীলন করবে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।